হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ক্লাস। যারা যারা ক্লাসে চলে এসছো একটু জানিয়ে দাও যে আমার কথা শোনা যাচ্ছে নাকি। প্রতি শনিবার দিন সকালবেলা 12টার সময় এবং প্রতি রবিবার সকাল 10টায় আমাদের এই দুটো ক্লাস হয়। ওকে, তো যারা ক্লাসে চলে এসছো একটু জানিয়ে দাও যে ক্লাসের সাউন্ড ঠিক মতো শোনা যাচ্ছে নাকি। তো দেখো আজকে আমরা কি নিয়ে পড়াশুনো করব। আমাদের যে আড্ডা 24/7 কারেন্ট অ্যাফেয়ার্স এর ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইট থেকেই আমরা পড়াশুনো করব। ঠিক আছে, সেই ওয়েবসাইট থেকে আমরা পড়াশোনা করব। গুড মর্নিং প্রত্যেককে। তো প্রথমে দেখো, তুমি যদি গুগলে সার্চ করো আড্ডা 24/7 কারেন্ট অ্যাফেয়ার্স, তুমি দেখবে ফার্স্ট যে লিঙ্কটা আসছে ওই লিঙ্কে ক্লিক করলেই এই পেজটা খুলে যাবে। এটাকে আমি বাংলায় ট্রান্সলেটও করে নিয়েছি। তো বাংলায় ট্রান্সলেশনও তুমি করে নিতে পারবে, বাংলাতেও তুমি সিএ গুলোকে পড়তে পারবে। 1 নম্বর। 2 নম্বর, দেখো কারেন্ট অ্যাফেয়ার্স পড়ার জন্য তোমাকে খুব গভীরে গিয়ে পড়াশুনো করতে হবে তা কিন্তু নয়। ওপর ওপর তুমি যদি একটু বিষয়টাকে জেনে রাখো তাহলেও কিন্তু হবে। ঠিক আছে, বোঝা গেল? নেক্সট যেটা আমি তোমাদেরকে বলবো যে এখানে দেখো বিভিন্ন রকমের যে নিউজগুলো আছে, ধরে নাও বই লেখক সংক্রান্ত নিউজ এখানে তুমি দেখতে পাবে, অ্যাপয়েন্টমেন্ট সংক্রান্ত নিউজ এখানে দেখতে পাবে, স্পোর্টস রিলেটেড যে নিউজগুলো সেগুলো এখানে দেখতে পাবে, ডিফেন্স রিলেটেড যে নিউজগুলো সেইগুলো এখানে দেখতে পাবে। এখানে কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা সেগমেন্ট করে দেওয়া আছে এবং যে কোনো একটা সেগমেন্টে বা ক্লাস্টারে ক্লিক করলেই তুমি কিন্তু সেই রিলেটেড নিউজটা দেখতে পারবে। যেরকম দেখো স্টেট নিউজে ক্লিক করলে স্টেট রিলেটেড যে নিউজগুলো সেগুলো পরপর ডেট অনুযায়ী চলে আসে। ঠিক আছে, এইবার দেখো আজকে আমরা এই ওয়েবসাইট থেকেই পড়বো। ওয়েবসাইট ফলো করলে কি হয় যে তুমি আপডেটেড, তুমি যদি ওয়েবসাইট ফলো করো তোমাকে কোনো ম্যাগাজিনও সেরকম ভাবে দেখার দরকার নেই, ম্যাগাজিনও কিন্তু এর মধ্যে তুমি পেয়ে যাবে। ঠিক আছে, উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স ওয়ান লাইনার যেগুলো ইংলিশে পাবে, মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স 2026, মান্থলি ওয়ান লাইনারের যে কোশ্চেন সেগুলোও কিন্তু তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, শুধু হেডলাইন্স গুলো পড়লেই হবে, একদমই হেডলাইন্স গুলো পড়লেই হবে। ঠিক আছে, এইবার দেখো কিভাবে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হয় বা কিভাবে আমাদের পড়া উচিত সেই বিষয়টা নিয়ে তোমাদের একটু দেখিয়ে দিই, আলোচনা করে দিই, তাহলে তোমাদেরও বুঝতে সুবিধা হবে। তো আমি এটাকে, অনেকেরই ইংলিশে পড়ার থেকে বাংলায় বেশি কমফোর্টেবল ফিল করো, তো আমি এটাকে বাংলা করে নিলাম। দেখো প্রতিরক্ষা সংক্রান্ত কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে পাচ্ছ, বড় করে দিয়েছি। এবার দেখো প্রতিরক্ষা সংক্রান্ত কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে কি কি আমাদের পড়বে সেটা এখানে একটা সুন্দর করে ছকের মধ্যে দেওয়া আছে। দেখো প্রতিরক্ষা সংক্রান্ত কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে সরকার বিভিন্ন রকমের নীতি নিচ্ছে, সরকার বিভিন্ন রকমের নীতি যেগুলো নিচ্ছে সেইগুলো আমাদের দেখতে হবে। নীতি নিচ্ছে মানে সরকার হয়তো কোনো হেলিকপ্টার তৈরি করার পরিকল্পনা করছে, সরকার হয়তো কোনো একটা জায়গাকে একটা এয়ার বেস তৈরি করার পরিকল্পনা করছে, এইগুলো আমাদের পড়তে হবে। তার সঙ্গে সঙ্গে সরকার ঠিক করছে যে বিভিন্ন অনুশীলন হবে। কারণ দেখো ধরো কেউ, অনুশীলনের বিষয়টা এইভাবে একটু বুঝে নাও যে ধরো তুমি ছোটবেলায় সাইকেল চালানো শিখেছো বা তুমি হয়তো কেউ বাইক চালাতে পারো বা কেউ গাড়ি চালাতে পারো, গাড়ি চালানো দিয়ে বুঝিয়ে দিচ্ছি। ধরো কেউ গাড়ি চালাতে পারে, তো গাড়ি চালাতে পারে মানে সে যত কন্টিনিউ যদি চালায় তাহলে সে ঠিক মতো চালাতে পারবে। যদি তার একবার শেখার পর, গাড়ি চালানোটা শেখার পর সে যদি আর কন্টিনিউ প্র্যাকটিস না করে সে কিন্তু আর ঠিক মতো চালাতে পারবে না। ঠিক আছে, ঠিক একই রকম ভাবে এই যে প্রতিরক্ষা অনুশীলনগুলো করা হয় তার কারণ যারা সৈন্যরা আছে তাদেরকে প্র্যাকটিসের মধ্যে রাখা, এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখবে বিমান বাহিনীর অনুশীলনগুলো হয় কারণ এইগুলোকে চালনা করতে হয়, চালিয়ে এগুলোকে প্র্যাকটিস করতে হয়। ঠিক আছে, যাতে যুদ্ধের সময় ঠিক সময়ে সঠিকভাবে কাজে লাগানো যেতে পারে। ওকে, তো এই সংক্রান্ত যে নিউজগুলো, যে দেশের সঙ্গে যে দেশের বিভিন্ন অনুশীলন হচ্ছে সেইগুলো আমাদেরকে জানতে হবে। ঠিক আছে, সামরিক মহড়া, এর সাথে সাথে আছে দেখো নতুন ক্রয়, মানে নতুন কোনো অস্ত্র শস্ত্র কেনা হলো, নতুন কোনো যুদ্ধ বিমান কেনা হলো, সেইগুলো। ঠিক আছে, এইগুলোই কিন্তু আমাদের ডিফেন্স নিউজের মধ্যে পড়ছে। এবার ডিফেন্স নিউজের মধ্যে প্রথমেই আমি যেটা বলবো, আমাদের ডিফেন্স মিনিস্টারের নাম কি প্রত্যেকে লিখে জানাও।
আমাদের বর্তমান যিনি ডিফেন্স মিনিস্টার রয়েছেন তার নাম কি? প্রত্যেকেই জানিয়ে দাও বর্তমান ডিফেন্স মিনিস্টারের নাম কি? বর্তমান ডিফেন্স মিনিস্টারের নাম হচ্ছে রাজনাথ সিং। একদমই ঠিক, রাজনাথ সিং। ওকে, নেক্সট এবার আমরা চলে আসি। এবার দেখো রাজনাথ সিং সংক্রান্তই একটা নিউজ আমরা দেখতে পাচ্ছি। দেখো, ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং ইনাগুরেটস 13 এডিশন অফ এক্সারসাইজ মিলন 2026। তো ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং তিনি 13তম সংস্করণ, যেটার নাম হচ্ছে মিলান 2026, সেই মিলান 2026 এর উদ্বোধন করেছেন। তো মিলান 2026 সম্পর্কে আমাদের একটু জেনে নিতে হবে। এই যে মিলান 2026 এটা হচ্ছে ভারতবর্ষে একটি বৃহত্তম নৌ মহড়া, ঠিক আছে, যেটা কোথায় হয়েছে? যেটা হয়েছে বিশাখাপত্তনমে হয়েছে। এবং এই বিশাখাপত্তনমে যে নৌ মহড়াটা হয়েছে ভারতবর্ষের বৃহত্তম নৌ মহড়া, এই নৌ মহড়ায় 74টি দেশ অংশগ্রহণ করেছিল। দেখতেই পাচ্ছ মিলান মহড়াতে 74টি দেশের সাথে মিলান মহড়া হয়েছে। এই যে সেই ছবিও, এখানে কিন্তু ছবিও দেওয়া আছে। ওকে, তো ইন্ডিয়া এশিয়ান ইয়ার অফ মেরিটাইম কোঅপারেশন 2026। তো প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে 13তম মহড়া, যেটা একটা নৌ মহড়া, মিলান 2026 এর উদ্বোধন করেছেন। এবং এই মহড়াটাই 74টি দেশ অংশগ্রহণ করেছে। ইতিহাসের পাতায় এটি একটি বৃহত্তম নৌ মহড়া হিসেবে কিন্তু উঠে এসছে। ওকে, তো জাস্ট এটুকু জানলেই হয়ে যাবে। এইবার দেখো এই মহড়াটার কি কি পয়েন্ট আছে সেটা যদি আমরা দেখি। কি পয়েন্ট বলতে গেলে এটা হচ্ছে 13তম নৌ মহড়া হলো, 13তম সংস্করণ হলো, 13তম এডিশন মিলান মহড়া 2026, যেখানে 74টা দেশ অংশগ্রহণ করেছে। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে এই মিলান নৌ মহড়া হয়েছে এবং এটার উদ্বোধন করেছেন আমাদের ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তো যে সমস্ত নতুন নতুন সামুদ্রিক চ্যালেঞ্জ আসছে, সেই চ্যালেঞ্জগুলোকে যাতে মোকাবিলা করা যায় সেটার জন্যই কিন্তু এই ধরনের একটি তোমার নৌ মহড়ার আয়োজন করা হয়েছিল। ঠিক আছে, নৌবাহিনীর মধ্যে যে আন্তঃ কার্যক্ষমতা, মানে নৌবাহিনীর মধ্যে যে কার্যক্ষমতা যাতে বৃদ্ধি পায় সেটা, এবং তার সঙ্গে সঙ্গে যৌথ অভিযানের মাধ্যমে একসাথে কাজ করার যে বিষয়টা, কোনো নৌবাহিনীর সাথে অন্য কোনো দেশের নৌবাহিনীর সাথে যৌথভাবে কাজ করার জন্য যে সম্মিলিত প্রয়াস, সেটা নিয়েও কিন্তু এখানে আলোচনা করা হয়েছে। তো সমন্বিত মহড়ায় যাতে কমিউনিকেশন সিস্টেম আরো বেটার করা যায়, যৌথ অভিযানের মাধ্যমে অন্য কোনো শত্রু পক্ষকে যাতে মোকাবিলা করা যায়, সেই সমস্ত নিয়ে কিন্তু এই মিলান মহড়া 2026 এ আলোচনা করা হয়েছে। তো বোঝা গেল একদম ওপর থেকে জাস্ট কনসেপ্টটুকু বুঝে নিতে হবে। বুঝতে পারলে কি বললাম আমি? প্রত্যেকে একটু লিখে জানিয়ে দাও যে হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। বুঝতে পারলে তো? একদম খুব সহজ, মানে তোমাকে ইন্টারেস্ট নিয়ে, কালকে আমি তোমাদের পড়াচ্ছিলাম, কালকেই আমি তোমাদের বোঝাচ্ছিলাম যে কিভাবে ইন্টারেস্ট নিয়ে কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হয়। তাহলে বুঝতে পারছো যে আমাদের নৌবাহিনীকে স্ট্রং করার জন্য, নৌবাহিনী দিবস আমরা কবে পালন করি? 4th ডিসেম্বর আমরা নৌবাহিনী দিবস পালন করি। তো নৌবাহিনীকে স্ট্রং করার জন্য এরকম একটা নৌ মহড়ার আয়োজন করা হয়েছে। কোথায় আয়োজন করা হয়েছে? ভারতের বিশাখাপত্তনমে, অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে রাজনাথ সিং উদ্বোধন করেছেন। 74টা দেশ অংশগ্রহণ করেছে। তার মানে এটা বোঝা গেল যে ভারতের নৌবাহিনীর সঙ্গে 74টা দেশের নৌবাহিনীর একটা যোগাযোগ হলো, ভারতের নৌবাহিনী আরো স্ট্রং হলো। এবং যখন কোনো শত্রুপক্ষের মোকাবিলা করতে হবে, এই 74টা দেশের যে দেশের সঙ্গে ভারতের সেই মুহূর্তে যোগাযোগ দরকার, বা সেই মুহূর্তে যে দেশের নৌবাহিনীর সাপোর্ট দরকার, সেই দেশের নৌবাহিনীর সাপোর্ট কিন্তু ভারত পেয়ে যাবে। এই জন্যই কিন্তু এই মহড়াগুলো করা হয়। জিওপলিটিক্যাল নিউজের নিয়ে আমি কথা বলছিলাম, তো জিওপলিটিক্যাল নিউজের মধ্যে এটা কিন্তু পড়ছে। বুঝতে পারছো? চল, ইন্টারেস্ট নিয়ে পড়তে হবে, তবে আমাদের জিনিসটা পড়তে ভালো লাগবে। তো আজকে এই জন্য আমি ডিফেন্সটাকে বেছে নিয়েছি।
ঠিক আছে, নেক্সট এবার আমরা চলে আসি। মিলান ভিলাজ ওপেন্স ইন বিশাখাপত্তনম ফর ইন্ডিয়ান নেভি কিক্স অফ এক্সারসাইজ মিলান 2026। এটা ওই রিলেটেডই নিউজ। ঠিক আছে, একবার তাও আমরা দেখে নিই। ইন্ডো প্যাসিফিক রিজিয়নে এই মিলান 2026 এই যে মিশনটা, এই যে নৌ মহড়াটা, এটা আয়োজন করা হয়েছে। আচ্ছা, এরপর আমরা চলে আসি। এরপর দেখো রাজনাথ সিং, ঠিক আছে, রাজনাথ সিং আনভিলস মিসাইল ইন্টিগ্রেশন ফেসিলিটি এআই পুশ অ্যাট বেল। তো বেলের ফুল ফর্ম কি প্রত্যেকে একটু জানিয়ে দাও, বেলের ফুল ফর্ম কি? বেলের ফুল ফর্ম কি একটু জানিয়ে দাও। তো রাজনাথ সিং বেঙ্গালুরুতে বেলের একটি নতুন মিসাইল ইন্টিগ্রেশন ফ্যাসিলিটির উদ্বোধন করেছেন। ঠিক আছে, তো এই যে দেখতে পাচ্ছ উদ্বোধন করছেন 16ই ফেব্রুয়ারি 2026-এ প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বেঙ্গালুরুতে ভারত ইলেকট্রনিক্স লিমিটেড, বেলের যে ফুল ফর্ম, সেই ভারত ইলেকট্রনিক্স লিমিটেড থেকে প্রকাশ করা একটি নতুন মিসাইল ইন্টিগ্রেশন ফ্যাসিলিটির কিন্তু উদ্বোধন করেছেন এই রাজনাথ সিং। জাস্ট এটুকু জানলেই হবে, ভারত ইলেকট্রনিক্স লিমিটেড থেকে নতুন একটা মিসাইলের উদ্বোধন করেছেন, ইন্টিগ্রেটেড ফ্যাসিলিটি মিসাইল, যেটার উদ্বোধন করেছেন রাজনাথ সিং। জাস্ট এটুকু জানলেই হবে, এবং তুমি পড়তে পড়তে বুঝতে পারবে যে কোন নিউজটা বেশি ইম্পর্টেন্ট, কোন নিউজটা কম ইম্পর্টেন্ট। তো এই যে ধরো বেলের একটি নতুন মিসাইলের উদ্বোধন করা হয়েছে, এটা খুব লেস ইম্পর্টেন্ট একটা নিউজ। ঠিক আছে, তার থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট নিউজ হচ্ছে এই মিলান 2026, যেটা নৌ মহড়া হয়েছে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে। তো তুমি নিজে থেকেই আইডিয়া করে নিতে পারবে যে কোনটা ইম্পর্টেন্ট, কোনটা ভেরি ইম্পর্টেন্ট, কোনটা লেস ইম্পর্টেন্ট। ঠিক আছে, নেক্সট দেখো, হোয়াট ইজ হ্যামার ইনসাইড দ্য প্রিসিশন ওয়েপন ইন্ডিয়া উইল কো প্রডিউস উইথ ফ্রান্স। তো ফ্রান্সের সঙ্গে মিলিতভাবে, তোমরা নিশ্চয়ই জানো ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন, যিনি কিন্তু ভারতেও এসেছিলেন, তো ফ্রান্সের সঙ্গে মিলিতভাবে এই হ্যামার যেটা মিসাইল, ভারত এবং ফ্রান্স প্রতিরক্ষা সংলাপের আগে ভারত এবং ফ্রান্স যৌথভাবে এই যে হ্যামার যে মিসাইলটা রয়েছে এটাকে কিন্তু তৈরি করতে চলেছে। তো আধুনিক বিমান যুদ্ধের ভূমিকা রয়েছে অপারেশন সিন্দুরের পর, এই যে হ্যামার যে মিসাইল, এটার কিন্তু গুরুত্ব বেড়ে যায়। ঠিক আছে, তো ফ্রান্স এবং ভারত মিলিতভাবে এই হ্যামার মিসাইল, যেটা বিমানে ব্যবহার করা হয়, যুদ্ধ বিমানে ইউজ করা হয়, সেই যুদ্ধ বিমানে ব্যবহার করা হ্যামার মিসাইল কিন্তু তৈরি করবে। ভারত ও ফ্রান্সের মধ্যে গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা চুক্তির পরই শীঘ্র ভারতে তৈরি হতে চলেছে হ্যামার মিসাইল। এয়ার টু সারফেস অস্ত্র, এয়ার টু সারফেস মানে একদম আকাশ থেকে মাটিতে তাক করে এই মিসাইলটা ছোড়া হবে, এবং এটা কিন্তু বিমানের মধ্যে লাগানো থাকে। ঠিক আছে, তো দেখো 2026 সালের 16ই ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে ষষ্ঠ ভারত এবং ফ্রান্সের যে বার্ষিক প্রতিরক্ষা সংলাপ হয়ে গেছে, তারপরে কিন্তু এই ডিসিশন নেওয়া হয়েছে। আমাদের ভারতবর্ষের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং ফ্রান্সের যিনি মন্ত্রী রয়েছেন ক্যাথরিন, তারা কিন্তু এই সমঝোতা স্মারকের চুক্তিতে স্বাক্ষর করেছেন। হ্যামার এয়ার টু সারফেস অস্ত্রটি ইতিমধ্যেই ভারতীয় বিমান বাহিনীর রাফাল জেটের সঙ্গে কিন্তু যুক্ত করা হয়েছে, এবং আরো বেশি পরিমাণে এই হ্যামার মিসাইল কিন্তু ভারতীয় রাফাল জেটের মধ্যে দিয়ে দেয়া হবে। যেটা অপারেশন সিন্দুর হয়েছিল মে মাসে, সেই অপারেশন সিন্দুরের পর এই হ্যামার মিসাইলের কিন্তু আরো গুরুত্ব বেড়ে গেছে। ঠিক আছে, তো বুঝতেই পারছো ইন্টারেস্ট নিয়ে পড়তে হবে। হ্যামার মিসাইল, রাফাল যে মেরিন যুদ্ধ, রাফাল যে যুদ্ধ বিমান, সেই রাফাল যুদ্ধ বিমান কিন্তু ফ্রান্স থেকেই নেওয়া হয়েছিল। তো রাফাল যুদ্ধ বিমান তো নেওয়া হয়েছে, কিন্তু যুদ্ধ বিমানে তো অস্ত্র রাখতে হবে, সেই অস্ত্রও কিন্তু তৈরি করা হচ্ছে ফ্রান্স এবং ভারতের সহযোগিতায়, যার নাম হচ্ছে হ্যামার, যেটা এয়ার টু সারফেস মিসাইল। আগের দিনের পিডিএফ আমি দিয়ে দিয়েছি, আজকে ক্লাসের আগেই দিয়ে দিয়েছি। বলো বুঝতে পারছো, পড়তে ভালো লাগছে? এইভাবে তোমাদেরকে কিন্তু পড়তে হবে, তাহলে জিনিসটা অনেকটা ইজি হবে। ঠিক আছে, চলো নেক্সট এবার আমরা চলে আসি। নেক্সট দেখো,
ইন্ডিয়ান আর্মি টু হোস্ট ফার্স্ট ইন্টারন্যাশনাল মিলিটারি অ্যাডভেঞ্চার চ্যালেঞ্জ কাপ। তো ইন্ডিয়ান আর্মি ফার্স্ট টাইম হোস্ট করেছে এই ইন্টারন্যাশনাল মিলিটারি অ্যাডভেঞ্চার চ্যালেঞ্জ কাপ 2026। তো এটা সম্পর্কিত আমরা একটু নিউজটা জেনে নেব। ভারতীয় সেনাবাহিনী প্রথম আন্তর্জাতিক সামরিক অ্যাডভেঞ্চার চ্যালেঞ্জ কাপের কিন্তু আয়োজন করেছে। কোথায় আয়োজন করেছে, কি জন্য আয়োজন করেছে, আয়োজন করার মূল উদ্দেশ্য কি, এই তিনটে জিনিস আমাদেরকে জানতে হবে। ঠিক আছে, তো দেখো ভারতীয় সেনাবাহিনী পূর্ব হিমালয়ে প্রথম আন্তর্জাতিক সামরিক অ্যাডভেঞ্চার চ্যালেঞ্জ কাপের আয়োজন করেছে, যেখানে 7টা দেশ অংশগ্রহণ করেছে এবং ভারতীয় সশস্ত্র বাহিনীও অংশগ্রহণ করেছে। ঠিক আছে, এই যে সেই ছবি। এবার দেখে নাও কি কি দেশ অংশগ্রহণ করেছে। যে 7টা দেশ অংশগ্রহণ করেছে, ভুটান, ব্রাজিল, কাজাকিস্তান, কিরগিজস্তান, নেপাল, শ্রীলঙ্কা, সৌদি আরব, এই 7টা দেশ অংশগ্রহণ করেছে। ঠিক আছে, তো এখানে কারা কারা অংশগ্রহণ করেছে, যে সমস্ত দেশগুলো অংশগ্রহণকারী দেশ আছে, সে অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে তাদের যে দেশগুলো, তাদের অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছে নিম্নলিখিত দেশগুলির দল: ভারতীয় সেনাবাহিনী, বিমান বাহিনী, ভারতীয় উপকূলরক্ষী বাহিনী, ইন্দো তিব্বত সীমান্ত পুলিশ, এরাও কিন্তু জয়েন করেছে। আচ্ছা, এইবার দেখো শারীরিক সুস্থতা, মানসিক দলবদ্ধভাবে কাজ করার নেতৃত্ব, যাদের এই দেশগুলোর মধ্যে একটা সুসম্পর্ক তৈরি হয়। ঠিক আছে, তো সেইগুলোর জন্যই কিন্তু এই ধরনের একটি স্পোর্টস ইভেন্টের আয়োজন করা হয়েছে। প্রতিরক্ষার জনিত যে কূটনীতি, যে জিওপলিটিক্যাল যে বিষয়টা, সেটাকে আরো স্ট্রং করার জন্যই কিন্তু এই রকম একটা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে। বন্ধুত্বপূর্ণ দেশগুলোর মধ্যে আন্তঃ কার্যক্ষমতা বৃদ্ধি করা, মানে ভেতরে ভেতরে কাজ করা, আন্তর কার্যক্ষমতা বৃদ্ধি, এগুলোর জন্য ফার্স্ট টাইম আমাদের ভারতীয় সেনাবাহিনী প্রথম আন্তর্জাতিক সামরিক অ্যাডভেঞ্চার চ্যালেঞ্জ কাপের আয়োজন করেছে। ঠিক আছে, জাস্ট এটুকু জেনে রাখলেই হবে, ইন্ডিয়ান আর্মি ফার্স্ট টাইম এই যে ইন্টারন্যাশনাল মিলিটারি অ্যাডভেঞ্চার চ্যালেঞ্জ কাপ, এটার কিন্তু আয়োজন করেছে। কবে থেকে কবে হয়েছে, কোথায় হয়েছে, এটা জানতে হবে। 18 থেকে 23 ফেব্রুয়ারি ইস্টার্ন হিমালয়সে, পূর্ব যে হিমালয় রয়েছে সেই পূর্ব হিমালয়ের একদম ফুট হিলসে, সেখানে কিন্তু এই 18 থেকে 23 ফেব্রুয়ারি পর্যন্ত ইন্টারন্যাশনাল মিলিটারি অ্যাডভেঞ্চার চ্যালেঞ্জ কাপের আয়োজন করা হয়েছে এবং 7টা দেশ জয়েন করেছে। বুঝতে পারলে? নেক্সট যদি আমরা চলে আসি, নেক্সট আমি তোমাদের যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি। দেখো, নেক্সট রাফাল জেটকে নিয়ে প্রতিরক্ষা অধিগ্রহণ পরিষদ 114টা ডাসাল্ট রাফাল জেটের জন্য 3.25 লক্ষ কোটি টাকার চুক্তি অনুমোদন করেছে। তো যারা প্রতিরক্ষা দপ্তরে রয়েছেন, সেই সমস্ত প্রতিরক্ষা অধিগ্রহণ পরিষদ থেকে 114টা রাফাল জেটের জন্য 3.25 লক্ষ কোটি টাকার একটা চুক্তি করা হয়েছে। ঠিক আছে, দেখে নাও। 17 ফেব্রুয়ারি থেকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো তিনি ভারত সফর করছেন। তো তার আগেই 3.25 লক্ষ কোটি টাকার কিন্তু একটা চুক্তি হয়ে গেছে। ঠিক আছে, এবং ফ্রান্স থেকে কিন্তু এই রাফাল জেট, বিভিন্ন অস্ত্র শস্ত্র, মিসাইল, এগুলো কেনা হচ্ছে। 7টা দেশের নাম পড়বো না, 7টা দেশের নাম অতটা মনে রাখার দরকার নেই, জাস্ট একটু দেখে রাখলেই হবে। আশেপাশের যে দেশগুলো, ব্রাজিল আছে, কিরগিজ, কাজাকিস্তান রয়েছে, ব্রাজিল রয়েছে, ভুটান রয়েছে, নেপাল রয়েছে, কয়েকটা দেশের জায়গা নামগুলো একটু জাস্ট জেনে রাখতে হবে। ঠিক আছে, তো একদম ওপর থেকে পড়তে হবে, ওপর থেকে, তবেই কিন্তু আমাদের পুরো জায়গাটা সুন্দরভাবে তৈরি হয়ে থাকবে। এবং তুমি একটা খাতা রাখবে, সেই খাতার মধ্যে জাস্ট একটু নোট ডাউন করে নেবে যেটা ইম্পর্টেন্ট, জাস্ট হেডলাইনটুকু পড়ে রাখলেই যথেষ্ট। ঠিক আছে, আমি একবার কিভাবে পড়তে হবে তাও একবার দেখিয়ে দিচ্ছি। দেখো আমরা কি কি নিউজ পড়লাম। ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং 13তম এডিশন, তো দেখো 13 এডিশন অফ এক্সারসাইজ মিলান 2026, এটা কোথায় হয়েছে? বিশাখাপত্তনমে হয়েছে। 74টা দেশ অংশগ্রহণ করেছে। এটা একটা নৌ মহড়া, এটুকু জেনে রাখলেই যথেষ্ট। ঠিক আছে, এটুকু জেনে রাখলেই যথেষ্ট। ঠিক আছে, এরপর যদি এটাই যদি তুমি খাতায় লিখে রাখো তাহলেই যথেষ্ট। এরপর দেখো, এই যে
হ্যামার, এই মিসাইলটার সম্পর্কে একটু জাস্ট জেনে রাখবে। তারপরে দেখো পেল থেকে একটা মিসাইল উদ্বোধন করেছেন রাজনাথ সিং, জাস্ট একটু লিখে রাখবে। ইন্ডিয়ান আর্মি টু হোস্ট ফার্স্ট ইন্টারন্যাশনাল মিলিটারি অ্যাডভেঞ্চার চ্যালেঞ্জ কাপ, এটা কবে থেকে কবে হয়েছে? 18 ফেব্রুয়ারি থেকে 23 ফেব্রুয়ারি হয়েছে। ইস্টার্ন হিমালয়েজের ফুল হিলসে হয়েছে, 7টা দেশ অংশগ্রহণ করেছে। ঠিক আছে। তারপরে দেখো এই যে রাফাল যুদ্ধ বিমান, 114টা রাফাল যুদ্ধ বিমানের জন্য 3.25 লক্ষ কোটি টাকা চুক্তি হয়েছে। তো এইভাবে আমরা যদি জিনিসগুলোকে একটু দেখে রাখি তাহলে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সটা খুবই ইজিলি পড়া যাবে। আমি সবসময়ই বলি যে ইজি ওয়েতে যদি পড়াশোনা করতে পারো তাহলে সেটা তোমার কাছে খুব কম মানে প্রেশারের হবে এবং তুমি অনেক দিন পর্যন্ত মনে রাখতে পারবে, অনেক দিন পর্যন্ত তুমি তোমার মনেও থাকবে। ঠিক আছে, এই রকম ভাবে পড়তে হবে। বোঝাতে পারছি কারেন্ট অ্যাফেয়ার্স? তো এটা ডিফেন্স দেখালাম। এরপরে যদি আমরা একটু অন্য কিছু নিউজে চলে আসি, ধরে নাও বুকস অ্যান্ড অথার্সে যদি আমরা চলে আসি, তাহলে আমরা একটু দেখে নিই কি কি নতুন নতুন বই বেরিয়েছে, সেইগুলো সম্পর্কে আমরা একটু জেনে নেব। ঠিক আছে, দেখো ফার্স্ট যেটা সেটা আমরা একটু দেখে নিই কি লেখা আছে। 4 Stars of Destiny, 4 Stars of Destiny, an autobiography by Manoj Mukund Naravani। ঠিক আছে, তো 4 Stars of Destiny by General Manoj Mukund Naravani chronicles his journey to becoming the 28th chief of the Indian Army। ঠিক আছে, তো আমাদের ইন্ডিয়ান আর্মির 28তম চিফ তিনি হচ্ছেন এই ভদ্রলোক, দেখতেই পাচ্ছ, যার নাম মনোজ মুকুন্দ নারাভানি। ঠিক আছে, তার এই যে বইটা, যে বইটার নাম 4 Stars of Destiny, এই বইটা প্রকাশ করা হয়েছে। তো জাস্ট একটু আমরা দেখে রাখবো, দেখে নাও। 4 Stars of Destiny এটা একটা অটোবায়োগ্রাফি বই, যে বইটা কাকে নিয়ে লেখা? ভারতীয় সেনাবাহিনীর 28তম জেনারেল, প্রধান জেনারেল, যার নাম মনোজ মুকুন্দ নারাভানি, তার লেখা একটি বই। ঠিক আছে, ওকে। তো এই বইটাতে বিভিন্ন রকম, বুঝতেই পারছো যে তিনি একজন জেনারেল ছিলেন, সেনাবাহিনীর প্রধান ছিলেন। তো সেনাবাহিনীতে কি কি নেতৃত্ব দেওয়ার জন্য কি রকম পদক্ষেপ নিতে হয়, বা সেনাবাহিনীর যে মানসিকতা কি, সেনাবাহিনীতে কাজ করতে গেলে কি টাইপের মানসিকতা রাখতে হবে, ইচ অ্যান্ড এভরিথিং, এগুলো নিয়ে কিন্তু কথাবার্তা এর মধ্যে লেখা আছে। জাস্ট আমরা যদি একটু ওপর থেকে দেখে রাখি তাহলেই হবে। ওকে, বোঝা গেল? নেক্সট আমরা যদি চলে আসি, নেক্সট দেখো ভাইস প্রেসিডেন্ট রিলিজ হিন্দি এডিশন অফ পালা নিভিউলু গার্ডস। ঠিক আছে, তো ভাইস প্রেসিডেন্টের বর্তমান নাম কি? ভাইস প্রেসিডেন্ট হচ্ছেন সিপি রাধাকৃষ্ণন। তো সিপি রাধাকৃষ্ণন তিনি একটি বিখ্যাত বই, সেই বিখ্যাত বইয়ের আত্মপ্রকাশ করেছেন। ঠিক আছে, সেই বিখ্যাত বইয়ের হিন্দিতে বইটাকে পাবলিশ করেছেন, মানে হিন্দিতে জাস্ট উদ্বোধন করেছেন, হিন্দি বইয়ের উদ্বোধন করেছেন। তো ভারতের উপরাষ্ট্রপতি নিউ দিল্লিতে একটা বই প্রকাশ অনুষ্ঠানে জাতীয় ঐক্যের শক্তির ওপর একটি বিশেষ জোর দেন এবং ডক্টর সি পাল নিভেলুর আত্মজীবনী পালা নিভেলু গুডস, এটার একটা হিন্দি সংস্করণ প্রকাশিত করেন। ঠিক আছে, তো ডক্টর সি পালা নেভেলুর আত্মজীবনীমূলক একটি বই পালা নেভেলু গুডস, এটা যে হিন্দি বইয়ের সংস্করণ সেটার উদ্বোধন করেছেন। ঠিক আছে, চিকিৎসা ক্ষেত্রের সাথে যুক্ত এই ডক্টর সি পালা নেভেলু, তার চিকিৎসা ক্ষেত্রে সাহস, অধ্যাবসায় এবং তার বিভিন্ন রকম কার্যক্রম যেগুলো মানুষকে অনুপ্রেরণা দেয়, সেগুলোই কিন্তু এই বইয়ের মধ্যে লেখা আছে। তার একটি আত্মজীবনীমূলক বই যেটা হিন্দিতে প্রকাশিত করা হয়েছে এবং সেই বইটারই কিন্তু উদ্বোধন করেছেন আমাদের উপরাষ্ট্রপতি, যার নাম ডক্টর সিপি রাধাকৃষ্ণন। আচ্ছা, এই বইটা লেখার পর আর্মি মেম্বারদের বুক রিটেনের উপর রুলস আনতে চলেছে গভর্নমেন্ট। ওকে, আমার অতটা জানা ছিল না। ঠিক আছে, ঠিক আছে, এটা আমি একটু দেখে নেব তাহলে। হতেই পারে এরকম কিছু, কারণ আর্মি বা এই সমস্ত জায়গাতে কি বলতো, এই সমস্ত জায়গাতে কিছু জায়গায় এমন কিছু হয়তো কথাবার্তা লেখা যায় না বা বলা যায় না, যেটা হয়তো যে যে সময়, কারণ দেখো
এটা নিয়ে আমার একটু ডিটেলসে জানতে হবে, জানার পরেই আমি বলতে পারবো। সেটা হচ্ছে বইয়ের মধ্যে দেখো এই সমস্ত আর্মিদের ক্ষেত্রে কি হয়, আর্মি বা পুলিশ বাহিনীর ক্ষেত্রে দেখো তোমার কাজের স্বাধীনতা খুব কম থাকে। মানে সত্যি কথা বলতে গেলে আহ এটা হচ্ছে খুবই একটা সত্যি কথা। কেন আমি এটা বলছি সেটা আমি তোমাদের লজিক দিয়েও বুঝিয়ে দিচ্ছি। যে ধরে নাও তুমি পুলিশে চাকরি করছো, তো তোমার ওপরে যে অফিসার রয়েছেন তিনি তোমাকে যা আদেশ করবেন, সে যে অর্ডারটা করবেন সেই অর্ডারটাই তোমাকে কিন্তু পালন করতে হবে, এটাই তোমার কাজ। ঠিক আছে, তুমি সেখানে কোশ্চেন করতে পারো না যে না এই কাজটা করা অন্যায় বা এই কাজটা করা ঠিক নয়। তোমাকে যদি ওপরের অফিসার অর্ডার করেন যে এই ব্যক্তিটার জন্য গ্রেপ্তার মানে জারি হয়ে গেছে, তো একে গ্রেপ্তার করে নিয়ে আসতে হবে, তো তোমার ওটাই কাজ তাকে গ্রেপ্তার করে নিয়ে আসা। তুমি হয়তো জানো যে তাকে ইচ্ছে করে ফাঁসিয়ে দেওয়া হয়েছে, সে হয়তো নির্দোষ, তোমার যে ভেতরের ফিলিংস বা তুমি আশেপাশ থেকে যা খবর পেয়েছো সেটাই বলছে, কিন্তু তোমাকে তোমার যে ঊর্ধ্বতন অফিসার রয়েছেন তিনি যা আদেশ করবেন সেটাকেই তোমাকে ফলো করতে হবে, এটাই তোমার কাজ। ঠিক আছে, এইবার যেহেতু ইনি জেনারেল ছিলেন আর কি, আর্মি জেনারেল, তো আমাদের দেশেরও বিভিন্ন রকম কার্যপ্রণালীতে ধরো কোনো একজন আর্মি চিফ তিনি বিভিন্ন রকম কাজ করছেন, এবার যুদ্ধের ক্ষেত্রে সমস্ত নীতি যে সঠিক নীতি হয়, যুদ্ধের ক্ষেত্রে যে কোনো অসৎ নীতির ইউজ করা হয় না বা অসৎ নীতিকে ব্যবহার করা হয় না তা কিন্তু নয়। যুদ্ধ করাই হয় জেতার জন্য, যে কোনো উপায়ে তোমাকে জিততে হবে ফার্স্ট। তুমি তো প্রথমে জিতবে তারপরে না তুমি শান্তি প্রতিষ্ঠা করবে। তো যুদ্ধে জেতার জন্য অনেক সময় এরকম ক্ষেত্রে কিছু অসৎ উপায়ও অবলম্বন করতে হয় যেটা নীতিগতভাবে ঠিক নয়। তো হয়তো সেরকম কিছু স্টেপ যেগুলো সেই লেভেলের অফিসাররা জানেন, তো সেইগুলোকে বাইরে পরবর্তীতে প্রকাশ করা বই আকারে বা এই আকারে, সেটা আমাদের ইন্ডিয়ার ওপর বা জিওপলিটিক্যাল বিষয়গুলোর ওপর একটা ইম্প্যাক্ট ফেলতে পারে, তার জন্য এরকম ধরনের কিছু স্টেপ নিতেও পারে সরকার। বুঝতে পারলাম আমি? ঠিক আছে, এটাই হচ্ছে মেন বিষয় আর কি, যে যুদ্ধের ক্ষেত্রে সবসময় যে আহ, সহজ নীতি নেওয়া হয় তা কিন্তু নয়। ঠিক আছে, যুদ্ধ তো একটা পুরোপুরি, এই যে ধরো ফ্রান্সের সঙ্গে চুক্তি হচ্ছে, ফ্রান্সের সঙ্গে অনেক ডিল হচ্ছে, তো অন্যান্য দেশের সঙ্গেই সবার সঙ্গেই সুসম্পর্ক বজায় রাখা, সবার সাথেই একটা মানে ভেতরে ভেতরে সম্পর্ককে দৃঢ় রাখা, বা কারো সাথে হয়তো সুসম্পর্ক আছে ভেতর থেকে কিন্তু বাইরে থেকে সেটাকে প্রকাশ করা হচ্ছে না, বা বাইরে থেকে যেটা সুসম্পর্ক দেখানো হচ্ছে হয়তো ভেতরে অতটা সুসম্পর্ক নেই। তো এই সমস্ত বিষয় নিয়ে একটা অনেক কিছুই ব্যাপার থাকে, তো সেইগুলোকে সমস্ত কিছু ওরকম ভাবে বাইরে প্রকাশ করা যায় না। ঠিক আছে, তো এটা একদমই ঠিক কথা যে যদি কোনো নিরাপত্তাজনিত সংশয় দেখা দেয়, ঠিক আছে, নিরাপত্তাজনিত কোনো যদি সংশয় দেখা যায় যেটা আমাদের পুরোপুরি দেশের নিরাপত্তাতে কোনো রকম কোনো ব্যাঘাত সৃষ্টি করতে পারে, ডেফিনেটলি সরকার কোনো রুলস নিয়ে এসে এটাকে কিন্তু চেঞ্জ করতে পারে। শান্তি বজায় রাখা, একদমই শান্তি বজায় রাখা। আর তারপরেও ধরে নাও আহ, শান্তি বজায় রাখার জন্যও হয়তো কোনো একটা পাওয়ারকে হোল্ড করতে হয়, তো সেই পাওয়ারটা হোল্ড করার জন্য তোমাকে হয়তো কিছু দুর্নীতির রাস্তা নিয়ে, সেটা ছোটখাটো কিছু দুর্নীতির রাস্তা নিয়েও সেই পাওয়ারে পৌঁছে তুমি শান্তি বজায় রাখছো, এই সিস্টেমটাতেও আসতে হয়। ঠিক আছে, এপিস্টিন ফাইলের কি খবর স্যার? এপিস্টিন ফাইল এটা নিয়ে, হ্যাঁ এখানে নরেন্দ্র মোদী এপিস্টিন ফাইল নিয়ে আমার যতটা নলেজ রয়েছে এবং শুভদীপ স্যারের কাছ থেকে আমি যতটা জেনেছি, যে এপিস্টিন ফাইল, এই যে ভদ্রলোক, এপিস্টিন ভদ্রলোক বলতে এই যে মানুষটি, এই মানুষটির সাথে আহ ইনি একটা সেক্স র্যাকেট চালাতেন এবং ইনি একটা দ্বীপ কিনে নিয়েছিলেন। তো সেই দ্বীপের মধ্যে বিভিন্ন রকম বাচ্চা মেয়েদের বা মেয়েদেরকে নিয়ে এসে একটা সেক্স র্যাকেট ইনি চালাতেন। এবং ওনার সাথে মানে খুব সহজ করে বলতে গেলে এটাই, যে ওনার সাথে বিশ্বের গোটা পৃথিবীর মধ্যে যারা খুব হাই লেভেলের মানুষজন রয়েছেন, মানে কোনো দেশের প্রেসিডেন্ট থেকে শুরু করে, কোনো দেশের মন্ত্রী থেকে শুরু করে, কোনো দেশের একদম টপ লেভেলের বিজনেসম্যান থেকে শুরু করে, ওনার সাথে একটা
কানেকশন খুব দৃঢ়ভাবে তৈরি হয়। তো কোনো কার্য সিদ্ধির জন্য যেহেতু এই যে লোকটা, এই লোকটার সাথে বিভিন্ন রকম লোকের কানেকশন ছিল, হাই যাদের কাছে পাওয়ার রয়েছে সেই সমস্ত পাওয়ারফুল লোকের কানেকশন ছিল, তো কোনো কার্য সিদ্ধির জন্য কখনো না কখনো এই লোকটার সাহায্য নিতে হয়েছে। তো সেই জায়গায় নরেন্দ্র মোদীর নাম চলে এসছে, যে মানে ওরকম ডিরেক্টলি বলা যায় না, কিন্তু নরেন্দ্র মোদীর নাম ওই এপিস্টিন ফাইলের মধ্যে আছে। ঠিক আছে, এটাকে আরো ডিটেলসে যদি জানতে চাও, মানে আমি ডিটেলসে কিছু বলতে গেলে সেটা একটা ভুল তথ্যও বেরিয়ে যেতে পারে, তো এটা যদি আরো ডিটেলসে জানতে চাও তো এই জিও পলিটিক্যাল যে নিউজগুলো শুভদীপ স্যার বলেন স্কিল বাংলা চ্যানেলে, সেখানে এপিস্টিন ফাইল নিয়ে অলরেডি ভিডিও করা আছে, সেটা ভালো করে দেখে নাও, তোমাদের অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। তো আমি খুব সহজ করে বলে দিলাম এটাই, যে এপিস্টিন, এই যে লোকটা জেফ্রি এপিস্টিন, তিনি একটা দ্বীপ কিনে নিয়েছিলেন এবং তিনি একটা সেক্স র্যাকেটকে চালাতেন, এবং তার সাথে গোটা বিশ্বের যারা একদম তাবড় তাবড় মানুষজন, মানে সেই মানুষজনের মধ্যে এরকম হতে পারে তারা হয়তো খুব বড় মাপের বিজনেসম্যান বা খুব বড় মাপের পাওয়ার হোল্ড করছে এরকম মানুষজন, বা বলা যেতে পারে কোনো দেশের প্রাইম মিনিস্টার বা সেই দেশের মন্ত্রী আমলা এই রকম পজিশনে যারা আছে তাদের সাথে এনার খুব ভালো রকম কানেকশন তৈরি হয়, এবং যে কোনো দেশে আর কি তাদের নিজস্ব কার্যসিদ্ধির জন্য কানেকশনকে বিল্ড করার জন্য, কানেকশনকে তৈরি করার জন্য এই লোকটার সাহায্য নিত। তো সেই তরফের দিক থেকে নরেন্দ্র মোদীজির নাম আছে। বোঝাতে পারলাম? আপনি ভুল বললেন, হ্যাঁ আমি তো বলেই দিলাম যে আমি ভুল বলতেও পারি, ঠিক আছে, ভুল বলতে পারি বলতে আমি যেটা লাস্টে বললাম এটাই ঠিক, যে যেটুকু বললাম ওটুকুই, যে এটা নিয়ে একটা বিতর্কও আছে, কিন্তু ওইটাই মানে মূল বিষয় এটাই, যে এই লোকটির একটা ভালো রকম কানেকশন ছিল, এবং ওই কানেকশনটাকে কাজে লাগিয়ে বিভিন্ন দেশ বিভিন্ন রকম তাদের নিজস্ব কার্যসিদ্ধি করতো, বা বিভিন্ন মানুষ বিভিন্ন রকম তাদের নিজস্ব কার্যসিদ্ধির জন্য এই লোকটাকে কাজে লাগাতো, এবং যখন এনার বিশাল বড় ফাইল বেরোয় সেখানে অনেক মানুষের নাম দেখা যায়। ঠিক আছে, বুঝতে পারলে? আর ভালো করে জানতে গেলে আমি বলেই দিলাম যে মোদিজি, নরেন্দ্র মোদীর সাথে কি কানেকশন, এটা নিয়ে দেখো, এটা তো একটা মানে আমি একটা জিনিস বলে দেবো, এবার এটা তো রেকর্ড থাকছে না, কে কোনটা কেটে নিয়ে গিয়ে কোথায় দিয়ে দেবে, তো তার জন্য এটা খুব বিতর্কিত বিষয়, তো তার জন্য আমি এটুকুই বলছি যে হাতে আরো ভালো করে যদি জানতে চাও ডেফিনেটলি তোমরা স্কিল বাংলা চ্যানেলটা ফলো করো। আমার মূল যেটা বললাম সেটা হচ্ছে এটাই, বাদ বাকি শুভদীপ স্যার একদম খুব ডিটেলসে এটাকে নিয়ে রিসার্চ করেছেন, উনি বলেছেন। ঠিক আছে, হ্যাঁ মোদিজি, নরেন্দ্র মোদীর সাথে সরাসরি কোনো কানেকশন ছিল না, একদমই ঠিক, নরেন্দ্র মোদীর সাথে সরাসরি কোনো কানেকশন ছিল না। আমি ওটাই বললাম যে কোনো দেশ কোনো রকম বা কোনো ব্যক্তি তার কোনো রকম কোনো কার্যসিদ্ধির জন্য তার সাথে একটা লিঙ্ক পাওয়া যায়। বুঝতে পেরেছো? মানে সহজ কথাই যদি আমি তোমাকে বলতে যাই, ধরে নাও একজন ব্যক্তি আছেন যার নাম হয়তো ফাটাকেষ্ট, ঠিক আছে, তো এই ফাটাকেষ্ট সে হয়তো একটা বড় মাপের গুন্ডা, এবার একজন ভালো মানুষও তার কাছে হয়তো কোনোদিন কোনো সাহায্য চেয়েছে, ফাটাকেষ্ট সাহায্য করেছে, তো সেই ভালো মানুষের নামও হয়তো পরবর্তীতে ফাটাকেস্টের যখন ফাইল বেরিয়েছে তার নামের মধ্যে চলে এসছে। বুঝতে পেরেছো? তো এরকম ভাবেই বিষয়টাকে বোঝাতে পারছি, মানে আমার তরফ থেকে, বাদ বাকিটা ওই সৌদীপ স্যারের ভিডিও থেকেই জেনে নেবে। আচ্ছা, আবার আমরা পড়াশোনার মধ্যে ফেরত চলে আসি, ঠিক আছে? দেখো নেক্সট এবার আমরা চলে আসি, নেক্সট দেখো হিস্ট্রি দ্যাট ইগনোর, এই বইটা পর্যন্ত আমি তোমাদের বলেছিলাম। দেখো সিএম প্রমোদ সাওয়ন্ত, গোয়ার যিনি সিএম, ঠিক আছে, তো তিনি লঞ্চ করেছেন সেকেন্ড এডিশন হিস্ট্রি দ্যাট ইন্ডিয়া ইগনোর, এই বইটার সেকেন্ড যে এডিশন সেই সেকেন্ড এডিশনটা লঞ্চ করেছে। ঠিক আছে, ওকে, তো দেখো এই হিস্ট্রি দ্যাট ইন্ডিয়া ইগনোর এই বইটার মধ্যে যে সমস্ত ভারতবাসী যারা ইতিহাসের পাতায় আলোচিত হননি, যারা ইতিহাসের পাতায় অনালোচিত, সেই সমস্ত ভারতবাসীর নাম কিন্তু, সেই সমস্ত ভারতবাসীদেরকে নিয়ে কিন্তু এই বইটা লেখা, যে বইটার নাম হচ্ছে হিস্ট্রি দ্যাট ইন্ডিয়া ইগনোর। স্যার এক্সিলেন্ট ক্লাস হচ্ছে। আচ্ছা, আজকের ক্লাসটা আমি এভাবেই রেখেছি যাতে তোমাদের ইন্টারেস্ট বিল্ড হয়, কারণ অনেকেই বলছিলে যে স্যার ইন্টারেস্ট বিল্ড হচ্ছে না, কিভাবে পড়বো। আমি সবসময় বলি আমি যে সাবজেক্টই পড়াই আমি সেই সাবজেক্টের প্রতি তোমার যাতে একটা কানেকশন তৈরি হয়ে যায়,
দেখো, আমরা সবাই নলেজকে জানতে চাই। এমন কেউ আছো যে নলেজ গেইন করতে চাও না? তুমি যদি ভালো করে একটু ভেবে দেখো, খুব কম মানুষই হবে যারা নলেজ গেইন করতে চায় না। বাদবাকি সবাই কিন্তু খুব নলেজকে গেইন করতেই চায়, সেটা যে কোনো নলেজ হোক। ধরো কোনো ঘটনা ঘটছে, এই যে তোমরা কোশ্চেন করছো যে পিস্টিন ফাইল সম্পর্কে, এটাও তো একটা নলেজ না, যে কি আছে ওই ফাইলের মধ্যে বা আসল ঘটনা কি সেটা জানার ইচ্ছে। তো কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে কি আছে? কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে এটাই আছে, গোটা দেশে গোটা পৃথিবীতে কি চলছে কি না চলছে সেটাই তোমাকে জানতে হবে। সেটাই তুমি গোটা পৃথিবীর আপডেটেড, গোটা পৃথিবীর নিউজ নিয়ে, গোটা দেশের নিউজ নিয়ে তুমি আপডেটেড কিনা সেটাই সরকার তোমাকে প্রশ্নের মাধ্যমে জিজ্ঞেস করবে। এটাই কারেন্ট অ্যাফেয়ার্স। ওকে, এইবার যদি তোমার সেই ইন্টারেস্ট বিল্ড হয়ে যায় যে হিস্ট্রি দ্যাট ইন্ডিয়া ইগনোর, এরকম একটা বই আছে এবং এই বইটার এতটাই ডিমান্ড যে সেকেন্ড এডিশনও প্রকাশ করেছে, কে প্রকাশ করেছে? গোয়ার সিএম প্রমোদ সাওয়ান্ত। এবং এই বইটার মধ্যে কি লেখা আছে? এই বইটার মধ্যে যে সমস্ত ভারতবাসী, ভারতবর্ষের এই যে স্বাধীনতার যুদ্ধ, প্রায় 150-200 বছর ধরে স্বাধীনতার জন্য লড়াই চলেছে, কিন্তু লাস্টে আমরা যদি দেখি 100 বছর ধরেই যে লড়াই, সেই 100 বছরের লাস্ট 100 বছরের স্বাধীনতার যুদ্ধে যে সমস্ত মানুষের অবদান আছে কিন্তু তাদের কথা আমরা জানতে পারি না, সেই সমস্ত মানুষজনকে নিয়ে এই বইটা লেখা। একটা জিনিস ভেবেই দেখো, যে আমরা গান্ধীজির নাম জানি, আমরা মাতঙ্গিনী হাজরার নাম জানি, যেমন আমাদের গ্রামেই একজন মানুষ আছেন, তার মূর্তিও আমরা তৈরি করেছি, আমার বাবা নিজে থেকে উদ্যোগ নিয়ে ওই মূর্তিটা তৈরি করেছেন। তোমরা সবাই জানো যে মহাত্মা গান্ধী, তিনি তমলুক কোর্ট দখল করার জন্য তিনি এগিয়ে গিয়েছিলেন, নেতৃত্ব দিয়েছিলেন, তাকে গান্ধী বুড়ি নামে পরিচিত, গান্ধীজির আদর্শে অনুপ্রাণিত, এবং তারকে গুলি করা হয়েছিল, এবং তার সেই গুলি খাওয়া অবস্থাতেও তিনি এগিয়ে যাচ্ছিলেন, একদম মিছিলের প্রথম সারিতে তিনি ছিলেন। এই ঘটনা আমরা প্রত্যেকে জানি। এর সাথে আরেকটা ঘটনাও তোমাদের আমি জানাচ্ছি। মহাত্মা গান্ধীর নাম জানি আমরা, ভূষণ চন্দ্র জানা বলে একজন মানুষ আছেন, তিনি, আমি যে গ্রামে থাকি, আমার যে গ্রামে বাড়ি পাইকপাড়ি, মেছেদার ওখানে পাইকপাড়ি বলে একটা জায়গা আছে, পাইকপাড়ি গ্রাম। তো সেই পাইকপাড়ি গ্রামেই ভূষণ চন্দ্র জানা, তার বসবাস ছিল এবং তিনি কৃষকই ছিলেন। তো এই যে মিছিলটা যখন যাচ্ছিল, সেই মিছিলে গান্ধী বুড়ি নামে পরিচিত, যিনি হচ্ছেন আমাদের নামটা কি বললাম, মাতঙ্গিনী হাজরা। তো মাতঙ্গিনী হাজরার আগেও যাকে গুলি করা হয়েছিল তার নাম হচ্ছে এই ভূষণ চন্দ্র জানা। তো ভূষণ চন্দ্র জানা কি করেছিলেন, যখন মিছিলটা এগিয়ে যাচ্ছে, সেই সময় তমলুক কোর্ট দখল করার জন্য এই মিছিলটা এগিয়ে যাচ্ছিল, সেই সময় তমলুক কোর্টের ওপর ব্রিটিশের পতাকা উঠছিল। তো এই ভূষণ চন্দ্র জানা ব্রিটিশের পতাকাকে সরিয়ে দিয়ে ওখানে ভারতের পতাকা লাগিয়ে দেন সেই মুহূর্তে। তো যখন তিনি ভারতের পতাকা লাগাচ্ছেন, সেই অবস্থায় বা ভারতের পতাকা লাগানো হয়ে গেছে, এই রকম অবস্থায় পুলিশ নিচ থেকে ভূষণ চন্দ্র জানাকে গুলি করেন এবং তিনি গুলি খেয়ে ওই অবস্থায় তিনি মাটিতে পড়ে যান। তো তার কথা কিন্তু আমরা জানি না ইতিহাসের পাতায়, ঠিক আছে? তো এইরকম যারা মানুষরা আছে, কারণ প্রচুর মানুষের আত্মবলিদান রয়েছে, সেই সমস্ত মানুষদের কথা নিয়ে কিন্তু হিস্ট্রি দ্যাট ইন্ডিয়া ইগনোর এই বইটা লেখা। বোঝাতে পারছি? তো এরকম ইন্টারেস্ট নিয়ে পড়তে হবে, তাহলে জিনিসটা মনে থাকবে। তো মাতঙ্গিনী হাজরার আমরা নাম জানি, কিন্তু ভূষণ চন্দ্র জানার আমরা নাম জানি না। তো ভূষণ চন্দ্র জানা আমাদের গ্রামেরই মানুষ, ঠিক আছে? তার কোনো ছবিও পাওয়া যায় না। যারা তাকে দেখেছিলেন, আমার দাদু, আরো বিভিন্ন জন, তারা দেখেছিলেন ভূষণ চন্দ্র জানাকে, তাদের ভূষণ চন্দ্র জানা কেমন দেখতে সেটার একটা বলতে পারো যে যেরকম ভাবে একটা স্কাল্পচার তৈরি করা হয় না, যে একটা পেন্টিং তৈরি করা হয় যে ভূষণ চন্দ্র জানা কি রকম, কারণ তার কোনো ছবি নেই, তো সেই রকম ভাবে একটা অনুমান করে ছবি তৈরি করে দিয়ে তার মূর্তি তৈরি করা হয়েছে, ঠিক আছে? নেক্সট এবার আমরা চলে আসি। নেক্সট দেখো, এটা তোমাদের আগেও পড়িয়েছিলাম, প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু তিনি রিলিজ করেছেন তার একটি আত্মজীবনীমূলক বই। এবার দেখো, প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু তিনি একজন আদিবাসী মহিলা, ঠিক আছে? এবং ভারতবর্ষের প্রথম ট্রাইবাল প্রেসিডেন্ট,
তো আমাদের ভারতবর্ষে প্রচুর মানুষরা আছে যারা কিন্তু এই আদিবাসী জনজাতিভুক্ত, তাদেরকে এই এগিয়ে নিয়ে আসার জন্য কিন্তু বিভিন্ন রকমের ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে, এবং এই আদিবাসী মানুষদের কাছে এখন একটা রোল মডেল হিসেবে কিন্তু এই ভারতবর্ষের এখন বর্তমান প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু রয়েছেন। ঠিক আছে, জানেন স্যার, নেতাজি আমাদের বহরমপুরে মেন্টাল হসপিটালে যেতেন, সেখানে বন্দি ছিলেন। অতটা জানা নেই আমার, কিন্তু আমিও বহরমপুরেই, তোমারও বাড়ি বহরমপুরে শুভম। আমাদের বহরমপুরে নেক্সট সেমিনার হবে 23শে মার্চ। ঠিক আছে, যারা আসতে পারবে এসো। আমারও বাড়ি বহরমপুরে, মানে আমার বাড়ি বহরমপুরে বলতে বহরমপুরে আমি ক্লাস 12 অবধি ছিলাম। ঠিক আছে, তো এই যে বইটা, এই বইটা প্রকাশ করা হয়েছে, দ্রৌপদী মুর্মুর রিলিজ করেছেন। ঠিক আছে, প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুকে নিয়ে লেখা, এবং এই বইটা অন্ধ্র ইউনিভার্সিটির একজন সাফাই কর্মী, তিনি এই বইটা রিলিজ করেছেন। এর জন্য মানে সবার সমস্ত কাজের সমান যোগ্যতা রয়েছে, সমস্ত কাজের সমান অধিকার রয়েছে, সমস্ত মানে সব কাজের সমমর্যাদা রয়েছে। এই বিষয়টাকে প্রকাশ করার জন্য কিন্তু এরকম একজন স্যানিটেশন কর্মীর হাত দিয়ে প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুর বই প্রকাশ করা হয়েছে। ঠিক আছে, আচ্ছা, তো আজকে আমি এতটা অবধি রাখলাম। আজকে আমি মূলত এই বিষয়টাই তোমাদেরকে পড়ানোর চেষ্টা করলাম এবং বোঝানোর চেষ্টা করলাম যে কারেন্ট অ্যাফেয়ার্সকে ইন্টারেস্টিং ওয়েতে আমাদেরকে পড়তে হবে। খাতায় ছোট ছোট করে জিনিসটাকে একটু নোট ডাউন করে রাখতে হবে। কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য আলাদা এক্সট্রা কোনো চাপ নেওয়াই যাবে না, খুব সিম্পল ভাবে পড়তে হবে। এবং এই ওয়েবসাইট যদি ফলো করো, ডেফিনেটলি তোমার কারেন্ট অ্যাফেয়ার্স সমস্তটাই খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। ঠিক আছে, চলো কলকাতায়, না কলকাতায় এর আগে সেমিনার হয়েছিল আগের বছর, এইবার সেমিনার হবে 23শে মার্চ। এটা হচ্ছে বহরমপুরের রবীন্দ্র সদনে। ঠিক আছে, সকাল 10টা থেকে। দেখো, এভরি জব ডিজার্ভস রেসপেক্ট। ঠিক আছে, চলো, তো আজকের ক্লাস এতটা অবধি। নেক্সট ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। কেমন লাগলো ক্লাস প্রত্যেকে জানিও। আর যদি মনে হয় যে এই ক্লাস থেকে তুমি কিছু শিখতে পেরেছো, তোমার জীবনে কোনো ভ্যালু অ্যাড হয়েছে, ডেফিনেটলি প্রত্যেকে 5 স্টার রেটিং দিয়ে দিও। নেক্সট ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, টাটা, বাই বাই। হ্যাঁ, দ্রৌপদী মুর্মু এই বইটা লিখেছেন। ঠিক আছে, না সরি, দ্রৌপদী মুর্মু নয়, এটা লিখেছেন অথর বাই এই যে লক্ষ্মী প্রসাদ। ঠিক আছে, লক্ষ্মী প্রসাদ। ঠিক আছে, দ্রৌপদী মুর্মুকে নিয়ে লেখা বই লক্ষ্মী প্রসাদ। ঠিক আছে, ইট হ্যাজ বিন অথর্ড বাই লক্ষ্মী প্রসাদ। ওয়েবসাইটটার নামটা একটু বলবো? আচ্ছা, বইটার নাম কি? বইটার নাম হচ্ছে এই যে অগ্নি সারাসুল্লা বিকাশিঞ্চিনা কমলাম দ্রৌপদী মুর্মু। ঠিক আছে, আচ্ছা, ওয়েবসাইটটার নাম হচ্ছে আড্ডা 24/7 কারেন্ট অ্যাফেয়ার্স। এটা লিখবে, তাহলেই তোমার কাছে ওয়েবসাইটটা চলে আসবে। আড্ডা 24/7 কারেন্ট অ্যাফেয়ার্স, আড্ডা সিএ লিখলেও চলে আসবে। ওকে, তো নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, টাটা, বাই বাই।